নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার শিহাব সহ উপস্থিত সুধীমণ্ডলী, বক্তারা আসলে এখানে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমি সেগুলো উল্লেখ করব না। আপনারা জানেন যে গত 15 বছর এই ফ্যাসিবাদের শাসনামলে গণমাধ্যমের কী ভূমিকা ছিল কম বেশি আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। আমরা যদি তার ইতিহাস দেখি যে ফ্যাসিবাদী তার মূল শক্তি ছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা ভাসানী। সেই ভাসানীকে পর্যন্ত এই আওয়ামী লীগ ইট মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। 1975 সালে আমরা শেখ মুজিবের শাসন যখন দেখি, দেখবেন যে 4টি মাত্র পত্রিকা রেখে সবগুলো পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং শত শত সাংবাদিককে বেকার করা হয়েছিল। সেদিন আমাদের সাংবাদিকরা ফলের দোকান, মুদির দোকান দিয়ে তার জীবিকা নির্বাহ করেছিলেন। 1996 সালে শেখ হাসিনা সরকার, প্রথম সরকার যে এসেছিল, তারাও দৈনিক বাংলা, বিচিত্রা, আনন্দ বিচিত্রা, বাংলাদেশ টাইমস বন্ধ করে দিয়েছিলেন এবং শত শত সাংবাদিক সেদিনও বেকার হয়ে পড়েছিলেন। সেই তালিকায় আমিও ছিলাম। এরপর আমরা দেখলাম যে 2009 সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় এলেন। সেটাও ছিল একটি বিতর্কিত নির্বাচন, কিন্তু তারপরও এই নির্বাচনটি এদেশের মানুষ মেনে নিয়েছিল। কিন্তু এই নির্বাচনের পর তিনি ক্ষমতায় এলেন, এসেও এই সংবাদপত্রেই তার এই ফ্যাসিবাদের টার্গেটে পরিণত হয়েছিল। আমরা দেখেছি বিশেষ করে 2014 সালের বিনা ভোটের নির্বাচনের পর, রাষ্ট্র ক্ষমতা সম্পূর্ণ কব্জা করার পর শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছিলেন এবং ফ্যাসিবাদ জেঁকে বসেছিল। এবং আমরা তাকে দেখেছি যে হিটলারকে অনুসরণ করতে। এর আগে শেখ মুজিব যে পদ্ধতি অনুসরণ করেছিলেন বা 1996 সালে শেখ হাসিনা যে পদ্ধতি অনুসরণ করেছিলেন, তিনি সেখান থেকে একটু সরে গিয়ে হিটলারকে তিনি অনুসরণ করেন। হিটলারের যে তত্ত্বমন্ত্রী ছিলেন গোয়েবলসের কাজই ছিল যে মিডিয়া থাকবে, কিন্তু মিডিয়া হিটলারের জয়গান গাইবে, সেই নাসি দলের জয়গান গাইবে। আমরাও দেখলাম যে শেখ হাসিনা এমন একটি অবস্থার সৃষ্টি করলেন যে এদেশেও গণমাধ্যম থাকবে, কিন্তু সেই গণমাধ্যম তারই জয়গান গাইবে, আওয়ামী লীগের জয়গান গাইবে। এর মধ্যেও এখানে আমাদের ফয়েজ বলে গেছেন যে এর মধ্যেও সাংবাদিকতা হয়েছে। হ্যাঁ, আমিও মনে করি যে 2014 পর্যন্ত অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু এই রিপোর্টের জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে আমাদের সাংবাদিকদেরকে। আমার দেশ, আপনারা জানেন যে আমরা সরকারের অপকর্ম, মানবাধিকার এই নিয়ে আমরা সোচ্চার ছিলাম এবং আমরা অনুসন্ধানী সাংবাদিকতার দিকে আমাদের বেশি ঝোঁক ছিল। আমাদের যে স্কাইপ কেলেঙ্কারি, এটা একটি অসাধারণ রিপোর্ট ছিল এবং এটা কোনো অংশেই ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে কোনো অংশে কম ছিল না। আমাদের একটি রিপোর্ট ছিল চেম্বার মানি সরকার পক্ষে স্টে। 300 মামলার উদাহরণ টেনে আমরা রিপোর্টে করেছিলাম যে কী কারণে চেম্বার আদালতে যে স্টে হচ্ছে। তো এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা আমরা করেছিলাম, যার ফলে শেখ হাসিনা দেখলো যে না, এই ধরনের মিডিয়াগুলোকে রাখা যাবে না। যার ফলে যেমন আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামী টিভি, চ্যানেল 1 এগুলো তারা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে আর কাগজ তারা বন্ধ করেন নাই, কিন্তু একটা গোষ্ঠী তারা তৈরি করেছিলেন, যেটা প্রবন্ধকার কিছুটা উল্লেখ করেছেন যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনগুলো হয়েছে, এখানে কোনো তাদের নিজস্ব একটি গণ্ডির সাংবাদিক ছাড়া আর কেউ এখানে প্রবেশাধিকার ছিল না। এমনকি ডেইলি স্টার এবং প্রথম আলোর সাংবাদিকদেরকেও সেখানে দাওয়াত দেওয়া হয়নি।
এবং আমরা দেখেছি আমাদের একজন সম্পাদক, একসময় তিনি ইত্তেফাকের নিউজ এডিটর ছিলেন, খুব নামী একজন নিউজ এডিটর ছিলেন। পরবর্তীতে তিনি সম্পাদক হন, সমকালের সম্পাদক ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। সারোয়ার ভাই এই ধরনের একজন ব্যক্তিত্বকে আমরা দেখেছি যে কী ধরনের তুষামদি করা। এই যে শেখ হাসিনা কেন নোবেল প্রাইজ পাবেন না, কীভাবে তাকে নোবেল প্রাইজ পেতে হবে এবং নোবেল প্রাইজ পাওয়ার জন্য যে একটা প্রজেক্ট নিতে হবে, এই ধরনের বক্তব্য তিনি সংবাদ সম্মেলনে, এই যে সংবাদ সম্মেলনে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করবেন, কিন্তু আমরা এই তুষামদি দেখেছি সার্বক্ষণিকভাবে। তো আজকে আর এই শ্রেণীটা, এই একটি শ্রেণী, এই গণমাধ্যমের একটি শ্রেণী এই ফেসিবাদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করেছে। আমরা গণবিপ্লব 24-এর যে গণবিপ্লব, অভূতপূর্ব এই গণবিপ্লবে প্রায় আমাদের প্রধান উপদেষ্টা তার 100 দিনের উপলক্ষে যে ভাষণ দিয়েছিলেন আমরা দেখেছি। উনি উল্লেখ করেছেন যে 1600 মতো আমাদের ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন। কত বড় ফেসিজম! সেই ফেসিজমের বিরুদ্ধে আমাদেরকে সবসময় দাঁড়াতে হবে, সবসময় আমাদেরকে কথা বলতে হবে। আর এই গণহত্যা যারা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তাদের বিচার যদি আমরা না করতে পারি, আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি, তাহলে এই ফেসিবাদ কখনই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফেসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি।